প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি চণ্ডীমঙ্গল কাব্য নিয়ে বসেছি। তোমরা জানো যে মধ্যযুগের মঙ্গল কাব্য ধারার অন্যতম চণ্ডীমঙ্গল কাব্য। চণ্ডীমঙ্গল কাব্যের অন্যতম শ্রেষ্ঠ কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। তো আমি এর আগে চণ্ডীমঙ্গলের আলোচনা করেছিলাম, কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর আলোচনা করেছি, চণ্ডীমঙ্গলের কাহিনী আলোচনা করেছি, তারপর ভারুদত্ত চরিত্র আলোচনা করেছি, ফুল্লরার বারো মাস আলোচনা করেছি। চণ্ডীমঙ্গল কাব্যের সঙ্গে তোমাদের পরিচিতি ঘটে একাদশ শ্রেণীতে, যখন বাংলা সাহিত্যের ইতিহাস তোমরা পড়ো। তখন চরিত্র সম্পর্কে অত বিস্তারিত জানতে হয় না, মোটামুটি কাহিনীটা জানতে হয় আর কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী সম্পর্কে একটু জানতে হয়। কিন্তু যারা বাংলা সাহিত্য নিয়ে পড়বে তাদেরকে বিস্তারিতভাবে পড়তে হবে। আজকে আমি আরও কিছু এখান থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আজকে প্রথমে আমি আলোচনা করছি মুরারিশীল চরিত্র। চণ্ডীমঙ্গল কাব্যের দুটো উল্লেখযোগ্য চরিত্র, ভারুদত্ত আর মুরারিশীল। ভারুদত্ত চরিত্রটা তো আগেই আলোচনা করে দিয়েছি, তাহলে আজকে মুরারিশীল চরিত্রটা আলোচনা শুনে নাও। কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের অন্যতম চরিত্র হলো মুরারিশীল চরিত্র। কাহিনী খুব এই চরিত্রটা কাহিনীর খুব সামান্য অংশ জুড়েই আছে, তবে স্বল্প পরিসরের মধ্যেই চরিত্রটি কিন্তু মনে দাগ কাটে। মুরারিশীল বণিক, সোনা রূপার জহুরি, জিনিসপত্র বন্ধক রাখা বা বিক্রির বিনিময়ে টাকা দেওয়া তার পেশা। তা কবি তার পরিচয় কাব্যের মধ্যে এইভাবে দিয়েছেন যে বান্না বড় দুঃশীল, নামেতে মুরারিশীল, লেখাজোকা করে টাকা করি। বণিককে স্বপ্ন প্রদান, বণিক সহ কালকতির কথোপকথন, কালকতির অঙ্গুরি বিক্রয়, এই সব অংশগুলোতে মুরারিশীলের চরিত্রটা তোমরা পাবে। কালকেতু দেবীচণ্ডীর কাছ থেকে একটা আংটি পেয়েছিল, সেটা তোমরা জানো যে ওই গুজরাট নগর পত্তনের জন্য দেবীচণ্ডী কালকেতুকে অনেক ধন দিয়েছিলেন এবং তার সাথে একটা আংটিও দিয়েছিলেন। তো সেটি বিক্রি করার জন্য কালকেতু গেল মুরারিশীলের বাড়িতে। এইভাবে সে হাঁক পারল, কোথা হে বণিক রাজ, বিশেষ আশ্রয়ে কাজ, আমি আইলাম এই হেতু। তো কালকেতু সাড়া পেয়ে মুরারিশীল তাড়াতাড়ি বেড়ার আড়ালে আত্মগোপন করে। মুরারি সচ্ছল, কিন্তু কালকেতুর কাছ থেকে নেওয়া মাংসের দাম কিন্তু সে বাকি রেখেছে। তাই সে ভেবেছে যে বোধহয় পাওনা টাকা আদায় করতে কালকেতু এসেছে। এই ভয়ে সে লুকিয়ে পড়তে থাকে। তখন মুরারির স্ত্রী, মুরারির স্বভাব জানে, সে তখন মুরারিকে আড়াল করতে চাইছে। তখন সে বলে যে আজি ঘরে নাহিকো পোদ্দার, প্রভাতে তোমার খুড়া গিয়াছে ঘাতক পাড়া, কালি দিব মাংসের উধার। তো বউ বলছে যে আজকে তো সে মুরারি ঘরে নেই, কালকে তোমার মাংসের বাকি পাওনা টাকা দিয়ে দেব। সে কালকেতুকে ঘরে ফিরে যেতে বলে, কিন্তু কালকেতু যখন জানালো যে সে পাওনা টাকা নিতে আসেনি, তার অন্য একটা কাজ আছে, সে একটা আংটি বিক্রি করতে এসেছে, তখন বান্নানি তাড়াতাড়ি এগিয়ে এসে বলল, দেখি বাপা অঙ্গুরি কেমন। ওদিকে আড়াল থেকে বেনে অর্থাৎ মুরারিও তাদের কথোপকথন শুনছে। টাকা উপার্জনের গন্ধ পেয়ে ব্যবসায়ী মুরারির তখন অবস্থা, ধনের পাইয়া আসিতে বীরের পাশ, ধায় বান্না খিড়কির পথে, মনে বড় কুতূহলী, কান্ধেতে টঙ্কার থলি, হর্পি তরাজু করি হাতে। তো মিষ্ট সম্ভাষণে সে কালকেতুকে খুশি করতে চায়। তারপর আংটি ওজন করে জানালো যে ওজন হয়েছে 16 রতি 2 ধান। এরপরই আসি মূল্য নির্ধারণের প্রশ্ন। মুরারি তো ধান্দায় খুব পটু, সে জানে যে তার কাছে যে এসেছে সে একটা অশিক্ষিত ব্যাগ, মূল্যবান সম্পদের মূল্য সে কি করে বুঝবে।
তাই মুরারি ভাবছে যে তাকে ঠকিয়ে নেব। তখন সে ভাবছে যে যদি এই কালকেতুকে ন্যায্য নাম না দিই, কালকেতু ধরতে পারবে না। তাই সে অনায়াসে বলে যে অষ্টপণ 5 গণ্ডা অঙ্গুরীর করি। কারণ হিসেবে বলে যে সোনা রূপা নহে বাপা এ বেঙ্গা পিতল ঘষিয়া মাজিয়া বাপু করেছ উজ্জ্বল। কিন্তু কালকেতু তো সামান্য টাকার বিনিময়ে এই আংটি বিক্রি করতে চায় না, কারণ দেবীচণ্ডীর কাছ থেকে পাওয়া আংটির মূল্য আরও বেশি হবে বলে কালকেতু ধারণা। কালকেতু তখন মুরারিকে বলে, খুড়া মূল্য নাহি পায়, যে জন দিয়াছে ইহা যাই তার ঠাঁই। মুরারি দেখলো এ তো বিপদ, কালকেতু তো রাজি হচ্ছে না, তাহলে অঙ্গুরি বা আংটি তো হাতছাড়া হয়ে যেতে পারে। তাই সে কালকেতুকে বলে, আমার সঙ্গে সওয়া কোনো না পারে কপট, ধর্মকেতু ভায়া সঙ্গে কইলু লেনা দেনা, তাহা হইতে ভাইপো হইয়াছ শেয়ানা। এমন সময় দৈববাণী হলো দেবীচণ্ডীর। মুরারির প্রতি দেবীর আদেশ হলো, 7 কোটি টঙ্কা হয় অঙ্গুরীর মূল্য, চণ্ডিকা দিয়াছে বীরে হইয়া অনুকূল, অকপটে 7 কোটি টঙ্কা দেহ বীরে। তো দেবীচণ্ডী তো বলেই দিলেন যে তিনি এই আংটি দিয়েছেন, এর মূল্য এত, অবিলম্বে যেন মুরারি কালকেতুকে সেই টাকা দেয়। তখন মুরারি আর কি করবে, দেবীর আদেশ মানতেই হবে। মুরারি তখন যতই কপট হোক, ধূর্ত হোক, দৈবাদেশকে অলঙ্ঘন করার মতো দুঃসাহস তার নেই। তখন সে দেবীর কথা মতো 7 কোটি টাকা কালকেতুর হাতে ফেরত দিল। কিন্তু নিজের চরিত্রকে তো ঢাকতে হবে, তাই সে কালকেতুকে বলল, এতক্ষণ পরিহাস করিনু তোমারে। এই কথা বলে সে বোঝাতে চাইল যে আংটির দাম ঠিকই সে দিত, কিন্তু কালকেতুকে সে পরিহাস করছিল। তাহলে মুরারিশীল, কপট, সুবিধাবাদী, ধান্দাবাজি, এইরকম একটা চরিত্র। এইরকম চরিত্র এ যুগেও যেমন আছে, মধ্যযুগেও ছিল। স্বল্প পরিসরে কবিকঙ্কন মুকুন্দরাম ভারুদত্ত ও মুরারিশীল দুটি অত্যন্ত বাস্তব চরিত্র সৃষ্টি করে মানুষের চরিত্রের একটা দোষ, ধূর্ততা, শঠতা, সেগুলোকে দক্ষতার সঙ্গে চিত্রায়ন করেছেন। তাহলে যখন তোমরা চণ্ডীমঙ্গল কাব্য পড়বে, তখন ভারুদত্ত চরিত্র এবং মুরারিশীল চরিত্র দুটোই কিন্তু তোমাদের পড়তে হবে। দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ চরিত্র। যারা বাংলা নিয়ে পড়বে তাদেরকে তো পড়তেই হবে। এছাড়া যাদের বাংলা সাহিত্যে আগ্রহ আছে, পড়বে চণ্ডীমঙ্গল কাব্য। গল্পটা তো, কাহিনীটা পড়তে খুবই ভালো লাগবে। আর যদি তোমাদের আগ্রহ থাকে তাহলে এইগুলো ভিডিও দেখে জানতে পারবে। আবার যদি পড়তে পারো তাহলে খুব ভালো হয়, দেখবে ভালো লাগবে। তাহলে এই ভিডিও তা কেমন লাগলো তোমরা জানিও, যদি তোমাদের উপকারে লাগে। আর আমি আরেকটা বিষয় এখানে আলোচনা করব, সেটা হলো কালকেতুর ভোজন। চণ্ডীমঙ্গল কাব্যে কালকেতুর ভোজন অংশটারও কিন্তু গুরুত্ব আছে। এটাও কিন্তু অনেক সময় টিকাতে আসে। যারা বাংলা নিয়ে পড়বে পরবর্তীকালে তাদের জন্য বলছি যে টিকা হিসাবে কিন্তু এই অংশ থেকে লিখতে হয়। তাহলে এইটাও আলোচনা করে দিই, কালকেতুর ভোজন। কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর বিখ্যাত কাব্য চণ্ডীমঙ্গলের প্রধান চরিত্র কালকেতু। কালকেতু ব্যাধ, আসলে সে স্বর্গের শাপভ্রষ্ট দেবতা, ইন্দ্রপুত্র নীলাম্বর। তো তাকে মর্তে চণ্ডী পুজো প্রচারের জন্য আসতে হয়। ব্যাধ ধর্মকেতুর ঘরে নিদয়ার গর্ভে তার জন্ম হয়। তার স্ত্রী ফুল্লরাও ছিল নীলাম্বরের স্ত্রী ছায়া। কালকেতুর যখন জন্মায় তখন ফুল্লরাও জন্মায়। আকেটিক খণ্ডের নায়ক হচ্ছে কালকেতু।
তার হাত দিয়েই দেবীচণ্ডীর মাহাত্ম্য প্রচার হবে। কালকেতু শাপভ্রষ্ট দেবতা, যদিও দরিদ্র ব্যাদের ঘরে তার জন্ম। তার চরিত্রে দৈবী ভাব নেই, একজন সাধারণ ব্যাদের ছেলে যেরকম হয় সেই রকম। তো কালকেতু অপরিসীম শক্তির অধিকারী, দৈহিক আবার শক্তি তার খুব বেশি, আর তার চেহারাটাও কিন্তু বিশাল আয়তনের দিক থেকে। তার সাহসও প্রচণ্ড, তার ভোজনও তার সাংঘাতিক। সে ব্যাদ সন্তান, তাকে শিকারে যেতে হয়, সারা দিন সে বনের মধ্যে ঘুরে ঘুরে ক্লান্ত শ্রান্ত হয়ে বাড়ি ফিরে আসে প্রচণ্ড খিদে নিয়ে। তখন তার স্ত্রী ফুল্লরা সুন্দর সুন্দর রান্না করে, কারণ ফুল্লরা রন্ধন পটীয়সী। তো ভোজন রসিক স্বামীকে সে নিজে রান্না করে খাওয়ায়। তবে কালকেতুর খাদ্য গ্রহণ খুব একটা রুচিসম্মত নয়, অত শত সে জানেও না। সাধারণ ব্যাদ সন্তান, শয়ন ও ভোজন সবই তার কুৎসিত। শয়ন কুৎসিত, বীরের ভোজন বিটকাল, ছোট গ্রাস তোলে যেন তেয়াটিয়া তাল। খাওয়াও যে একটা শিল্পকলা, ব্যাদ কালকেতু একদমই জানে না। সে যখন এক একটি গ্রাস মুখে তোলে তখন তাদেরকে মনে হয় যেন সেগুলি এক একটি 3 আটি সমন্বিত তাল। খাওয়ার সময় গলা দিয়ে বিশ্রী এক ঘর ঘর শব্দ বের হয় তার। ভোজন করিতে গলা করে ঘর ঘর। খেতে খেতে অধিক ভোজন, বেশি ভোজন করে ফেলে সে। তখন মাঝে মধ্যে তার কোমরের কষি আলগা করে দেয়। তখন মনে হয় দড়ি দিয়ে বাঁধা ধানের মড়াইয়ের বাঁধন আলগা করা হচ্ছে। বসন খসায় যেন মড়াইয়ের বর। ভোজন শেষ করে আচমন করে মুখ শুদ্ধি করার জন্য হরিতুকি খায় কালকেতু। হরিতুকি খাইয়া কইল মুখের শোধন। কালকেতু খুবই খাদ্যরসিক। প্রচণ্ড পরিশ্রমের পর খিদে নিয়ে সে মনের কৌতুকে খেতে বসে। খাওয়াটাকে সে উপভোগ করে। তার মোটা গোঁফ দুটোকে ঘাড়ে বাঁধে যাতে খাবার আটকে না যায়। এক শ্বাসে 7 হাঁড়ি আমানি সে উজাড় করে। 4 হাঁড়ি খুদ খায়, 6 হাঁড়ি মুসুরি স্যুপ খায় লাউ দিয়ে, 3 ঝুড়ি আলু ওল পোড়া খায়, কচুর সঙ্গে খায় করঞ্জর আমড়া। অম্বল খেয়ে ফুল্লরাকে জিজ্ঞাসা করে আর কিছু আছে কিনা। দই আছে শুনে তা দিয়ে 3 হাঁড়ি দই দিয়ে ভাত খায়। শুধু খেতে ভালোবাসে না, কালকেতু রান্নারও সমজদার, তাই ফুল্লরা রান্নার প্রশংসাও সে করে। মুকুন্দরাম তার কাব্যে সমাজ চেতনার যথাযথ পরিচয় দিয়েছেন। ব্যাদ সমাজ, তাদের জীবনযাত্রা, আচরণ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন কালকেতু ও ফুল্লরার আর কি চরিত্র অঙ্কনের মধ্যে দিয়ে। তা কালকেতুর ভোজন পর্ব বর্ণনা যখন আমরা পড়ি তখন কিন্তু হাসির উদ্রেক হয়। এখানে মুকুন্দরাম তার রসসৃষ্টির পরিচয় দিয়েছেন। বিষদৃশ্য লাগে, কুরুচিপূর্ণ লাগে, কিন্তু তখনকার সমাজের কথা মাথায় রাখলে তা কিন্তু একেবারে বাস্তবসম্মত। সাধারণ দরিদ্র ব্যাদ সন্তান, শিক্ষা দীক্ষার ছাপ নেই, রুচিবোধ তার কাছ থেকে আশা করাও যায় না। কবি মুকুন্দরাম সেই চেষ্টাও করেননি। সুসামঞ্জস্য আচরণ দেখাননি বলেই হয়তো তা বাস্তবসম্মত হতে পেরেছে। কবির বাস্তবতা বোধ এবং সমাজ পর্যবেক্ষণ দৃষ্টি অত্যন্ত প্রখর ছিল বলেই বর্ণনা যথাযথ হয়েছে। ব্যাদ চরিত্র যেমন হওয়া উচিত তেমনটাই তিনি দেখিয়েছেন, কোনো পরিমার্জন করতে যাননি। এখানেই তার শ্রেষ্ঠত্ব। আর আমাদের এটা পড়ার সময় মাথায় রাখতে হবে যে কত আগে এই কাব্য লেখা, সেই মধ্যযুগে। তখন অনুন্নত সমাজ, যে কথা তিনি বলছেন তাদের কাছ থেকে তো কোনো তখন রুচি আশা করা যাবে না, তিনি সেটা করেনি উনি। তাই তাদের খাওয়া যেমন ছিল তিনি সেই রকমই দেখিয়েছেন, কোনো বদল আনেননি। আর এই প্রসঙ্গে একটা কথা বলি যে এটা তিনি তখনকার মধ্যযুগের সমাজে যা দেখেছিলেন সেইভাবে তিনি লিখেছেন। এখন তো সমাজ অনেক পাল্টেছে। এখন কি বলবো, যে শিক্ষিত হলেই যে সুন্দর করে খাবে সেরকম নয়। আবার অনুন্নত সমাজের মানুষরাও যে
খাওয়ার মানে রুচিবোধ নেই সেটা বলাও ঠিক হবে না। অনেক শিক্ষিতকেও দেখা যায়, দেখবে যে খাওয়ার সময় মানে ভীষণভাবে আওয়াজ করে, চা খেতে গিয়েও দেখবে আওয়াজ করে, আবার এমনি ভাত খাওয়ার সময় আওয়াজ করে। আবার এটার ভুল ধারণা যে অশিক্ষিত হলেই যে আওয়াজ করে খাবে তাও না, অনেক অশিক্ষিত আবার দেখবে যে খুব সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে খাচ্ছে। আসলে তিনি তখনকার সমাজের কথা লিখেছেন, তখনকার সমাজে যেরকমটা তিনি দেখেছেন ব্যাত সমাজের ঘরে, সেটাই তিনি দেখিয়েছেন কালকেতু ভোজনের মধ্য দিয়ে। এখানে তার সমাজ বাস্তবতার পরিচয় তিনি রেখেছেন, যার জন্য এই অংশটা কিন্তু মানে খুব সুন্দরভাবে আর কি তিনি অঙ্কন করেছেন। হাসির উদ্রেক করলেও মানে যেমন তিনি দেখেছেন সেই রকমই কিন্তু লিখেছেন, কোনো বদল আনেননি বা কোনো পরিমার্জন করার চেষ্টা করেননি। এরা এখানেই তার শ্রেষ্ঠত্ব, তার কবির কৃতিত্ব। তাহলে ভিডিও এখানেই শেষ করব। যদি তোমাদের ভালো লাগে, উপকারে লাগে, তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার করো। আর এই রকম আরও ভিডিও পেতে আমার সঙ্গে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।